শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আয়ত্রী নিরুপমার কাছে বসে মিষ্টি কথাবার্তা বলতে, কিন্তু নিরুপমা সেসবের কিছুই কানে তুলছে না। আয়ত্রী হতাশ হয়ে ফিরে এসে আবার মায়ের কাছে যাচ্ছে। খুব একটা মনোযোগ না পেয়ে বারান্দায় ভালোবাসীদের কাছে ফিরে এলো। স্টিলের খাঁচায় দুটি পাখি, ভিতরে তাদের ছোট্ট সংসার, একটা রঙিন দোলনা, বড় একটা পাত্রে পানি রাখা গোসল ও পান করার জন্য, একটা ছোট্ট বাটিতে তাদের শস্য দানা, এছাড়াও মাটির একটা হাঁড়ি, তাতে ছোট কাপড় গুছে দেওয়া আছে ডিম পাড়ার সুবিধার্থে। এর মধ্যে তাদের ভীষণ উন্নতি হয়েছে। প্রথমে পাখিগুলো নিয়ে বেশ কথা বানাতে হয়েছিল আয়ত্রীকে। এরপর যখন পাখিদের নাম শুনল তখন নিরুপমার কপাল আপনা আপনি কুঁচকে গেল। এর রেশ বেশ কিছুদিন পর্যন্ত ছিল। বিভিন্ন টিউটোরিয়াল দেখে নিয়ম কানুন মেনে তাদের একেবারেই ভালো পাখি গড়ে তোলা হয়েছে। তারা একটু আধটু কথা বলতে শিখেছে, টাটা দিতে পারে। আয়ত্রী বিড়বিড় করে ভালোবাসি উচ্চারণ করাতে কিছুটা আয়ত্তে এনেছে শব্দটি, তবে সম্পূর্ণ নয়, বলতে পারে না। আয়ত্রী খাঁচা জাগাতেই ভালো জোরে চেঁচিয়ে উঠল। শুরু হয়ে গেল ঝগড়াটে পাখির চিৎকার চেঁচামেচি। বেশ কিছুক্ষণ চেঁচামেচি করার পর বাসি ভালোর গা ঘেঁষে বসে পড়ল। অতঃপর দুজনেই কোনো কথা বলল বোধ হয়। ঝগড়াটে পাখি একেবারে শান্ত হয়ে গেল, বরং নিজের সঙ্গীর গা ঘেঁষে চোখ বুঝে ঝিমোতে শুরু করলো। আয়ত্রী অবাক হয়ে দেখল, সে বরাবরই অবাক হচ্ছে। পাখিগুলোর সাথে সে নিজেদের তুলনা করে বসে। মিল খুঁজে পাওয়া যায় বহুলাংশে। কারো হাসির শব্দে আয়ত্রী পেছনে ফিরে তাকাতেই মিথিলাকে দেখতে পেল। আরেক দফা হেসে মিথিলা বলল, ঝটপট রেডি হয়েছে তো আয়ু, আন্টিকে মানিয়েছি বহু কষ্টে। আয়ত্রী দ্রুত তৈরি হয়ে নিল। বাদ বাকি সরঞ্জাম সব আগাম প্রস্তুত ছিল বলা যায়। নিরুপমা প্রথমে দ্বিমত করলেও তাসরিফ সাহেব কিছু বলল না। তার পরম আত্মীয় নেই বললেই চলে। ছেলে মেয়েগুলো না দাদার বাড়ি পেয়েছে না নানার বাড়ি। ছেলে মেয়েগুলো বাসায় মুখ বুজে থাকতে হচ্ছে। তাই তিনি মনে করেন বন্ধু বান্ধবদের সাথে খানিকটা ঘোরাঘুরি করা প্রয়োজন। মিথিলা আয়াত্রী বেরিয়ে পড়ল। হুমায়রাকে বাস স্ট্যান্ড থেকে সাথে নিয়ে তারা তিনজনে বেশ কিছু সময় ঘোরাঘুরি করবে। তারপর তাদের বাসায় যাবে। বাসায় মাহি শ্বশুর বাড়ি থেকে এসেছে। তার আয়াত এসেছে জায়ানের বন্ধু হওয়ার অজুহাতে। ভাইয়ার মাথায় যে এসব আইডিয়া কেমনে আসে? প্রেমিক বললে এমনি আসা শুরু করব। চিচ্ছিস, আমাদের দুলা ভাই পাইয়া তুই জিতেছিস। রাস্তায় একটু ধকল খেতে রিক্সা নড়ে উঠল। হুমায়রা উপরে বসা, সিটের উপরের পাটে বসে একসাথে তিনজনের রিক্সায় ছড়ার যে ব্যাপারটা, তাতে সবসময় হুমায়রার উপরেই স্থান হয়। এমনকি কোথাও যাওয়ার সময় জায়গা না হলে হুমায়রাকে কোলে বসিয়ে নেওয়া হয়। হুমায়রা একটু বাচ্চা টাইপ হয়তো এই জন্যই। মিথিলা ফের উচ্ছ্বাস নিয়ে বলল, ভাইয়া তোকে পরে ঈদ উইশ করছিল। তুই না একেরে কান্দা কাইটটা শেষ। আয়ত্রী ফটাফট পুরো ঘটনা বলে ফেলল। মিথিলা আয়ত্রীর হাত খামছে ধরে ওরে ওরে বলতে লাগলো। ও যখন খুব বেশি উৎফুল্লিত কিংবা অবাক হয় তখন এমন করে। হুমায়রা আয়ত্রীর মাথা তার কোলে টেনে বলল, তোর কেমন লাগছিল বল রে বল। রে বললাম তো, মাথা টানছিস কেন? না দেখলে আমার ভালো লাগে না। দেখতে দেখতে ওরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল। জায়গাটা তিতাস নদীর তীর ঘেঁষে ঘোরাঘুরি স্থান হয়ে উঠছে। পাশেই ছোটখাটো ফুচকা কিংবা অন্যান্য খাবারের দোকান। বালির মাঠ জুড়ে দুর্ভা ঘাস, বিস্তীর্ণ মাঠ জুড়ে শরতের কাশফুল ফুটো থোকা থোকা। সারি সারি গাছপালা একটা অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে। এখানে দারুণ ছবি ওঠে। নদীর পাড়ে একটু বাধাই করা বসে পা ভেজানোর মতো। ওরা তিনজনেই বসে পড়ল। মিথিলা বলল, তারপর বল। কি বলবো? আরবে তুই ভাইয়াকে দেখে কেমন ফিল করেছিস? কোন কিসিমের সারপ্রাইজ হয়েছিস? নাকি আগেই বুঝে গেছিস তোর তো সারপ্রাইজ বোঝার বাতিক আছে? খুল, বলতেছি। বল বল বল। আমি ভীষণ মন খারাপ নিয়ে রাতে দোলনায় বসে আছি, একা একা দুলছি। হুট করে অনুভব করলাম আমার পাশে কেউ একজন আছে। দোলনাটা আর একটু বেশি দুলছে। ব্যাপারটা কেমন ভয় ভয় না?
আমি ধীরে সুস্থে পেছন ফিরতেই উনি টুপ করে বাকিটুকু না বলে আয়াত্রী চোখ মুখ কুচকালো। মিথিলা মুখ চেপে হাত চেপে হাসতে লাগলো। হুমায়রা চোখ পিটপিট করে জিজ্ঞেস করলো, চুপ করে কি হয়েছে? তোর মাথা করছে বলদ। भाई क्या मेंटल है तुम्हारा फील कैसा था? তোর কি খবর, বিয়া করবি? আমি বিয়া করবো না। কেন, ওই লোকের না তোর অছন্দ? শোন, আমার ওনাকে পছন্দ, কিন্তু সব পছন্দের পুরুষ কি আর বিয়ে করা চায় না। আমি আমার জামাই নিয়ে বহুত স্বপ্ন দেখনি। বিয়ের পর কিছু বললে এই লোক যেই লুক দিবে আমার শখ এমনিতেই উড়ে যাবে। তার মানে তুমি তোমার ক্লাসকে বিয়ে করতে চাইছো না? নো ক্লাস, ক্লাসের জায়গাতে থাক। আমি শাক করে বিয়ে করব না। ঠিক কইরা কথা বলবি, সম্মান দিবি। কিসের সাক্কু? সাক্কু কি? হ্যাঁ, জামাই হবে তোর। কচুর জামাই করব না বিয়া। তুই কবি না তোর বাপে বিয়া করব, আরো 18 গোষ্ঠী বিয়া দিব। আবার বিয়া করতো না, এখন কিডন্যাপ কইরা লইয়ে যাবো। মিথিলা দাঁড়িয়ে পড়ল। ঝগড়া জমে উঠেছে। দেখা যায় কে হারে কে যেতে। হাতে থাকা পাথরের কণা ছুঁড়ে বলল, বিয়া করব না তো তোর নাসা ভাইয়া রে। আসছে নাজিমুর সাকিব নাসা। এই আয়ো ধরো রে, আজকে বন্দা বাসায় নিয়ে যাবো। বলে ইটের টুকরো ছুঁড়ে মারল। পাশে একটা ছেলে বসে বই পড়ছিল। ইটের টুকরো তার সামনেই পড়েছে, ফলে পানি ছিটিয়ে ছেলেটা ভিজে গেল। আয়াত্রী মুখ কুচকে বলল, ভাই কি করলি এটা? আজকে গণধোলাই খাওয়ানোর পণ করেছিস নাকি? তখনই মুখের উপর থেকে ছেলেটি বই সরালো। মিথিলা চোখ গোল গোল করে বলল, আয়রে নুসু যে। নওশাদ, তুই এইখানে কি করছিস? নওশাদকে কিছু বলার সুযোগ না দিয়েই মিথিলা বলল, ব্যাপার কি ব্রো, কারে নিয়ে আসছো? হুমায়রা নওশাদের দিকে তাকিয়েছিল। হুট করেই চোখে চোখ পড়ে গেল। মিনমিনে বলল, মেয়েলি চক্কর আছে কি নাকি? হুমায়রার কথায় নওশাদ ভ্রুকুচকে তাকালো। স্মিত হেসে বলল, একজন মেয়েকে চেয়েছিলাম, সে পাত্তা দেয়নি, এখন ফাঁকা আছে, এসবে আর ইচ্ছে নেই। নওশাদের কথায় হুমায়রা চুপসে গেল। মিথিলা লম্প জম্প শুরু করলো নৌকায় ওঠার জন্য। নুসু আই, আমরা নৌকায় উঠবো। কথাটা বলার মাত্রই নওশাদের মুখখানা শুকিয়ে গেছে। সে শুকনো মুখে বলল, আসলে আমি যাব না। কেন? মিথিলার কেন প্রশ্নের উত্তর দিতে নওশাদের খাম ছুটে গেল। সে মূলত সাঁতার পারে না। বর্ষার শেষ হওয়ার নদী পানিতে ভরপুর, তাই ভয়টা একটু বেশিই করছে। জীবনের মায়া কার না আছে। কথা ঘোরাতে নওশাদ বলল, আমাকে ভাইয়া আসতে বলেছে। কোন ভাইয়া? দুলা ভাই। কোন দুলা ভাই? আওয়াত আহসান। আয়াত্রী মুখ ভেঙছে করে উঠল। নওশাদ বলল, সম্মান দিয়ে কথা বলবি। যেই না একখান দুলা ভাই। নওশাদ ঠোঁট এড়িয়ে হাসলো। ইশারায় বারবার পেছনে ফিরতে বলল, কিন্তু আয়াত্রী অনর্গল কথা বলেই চলেছে। এক পর্যায়ে পেছনে ফিরতেই দেখলো পকেটে হাত গুজে আয়াত কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে। আয়াত্রী শুকনো হাসলো। সুযোগ পেয়ে ভালোই দুর্নাম করেছিল। এই লোক একা পেয়ে শোধ না তুললেই হয়। আয়াত্রী সুযোগ বুঝে কেটে পড়ার ধান্দা করলো। এর আগেই আয়াত শক্ত করে হাত ধরে ফেলল। আমি মিথিকে আর আয়ত্রীকে নিয়ে যাচ্ছি। হুমা নওশাদের সাথে দেখা সেরে ফেলো। বলেই আয়াত হাঁটা দিল আয়াত্রীর হাত ছেড়ে। আয়াত্রী মিথিলা হুমায়রাকে চোখ মেরে চলে এলো। হুমায়রার মুখশ্রী ক্রমশ পাংশুটে বর্ণ ধারণ করেছে। আয়াত্রী আয়াতের দেওয়া শাড়িটা পরেছে। নীল শাড়ির পাড় ও আঁচলে রূপালি কাজ করা। মিথিলার মা ভীষণ ব্যস্ত জামাতা আদর আপ্যায়নের সব কঠোর হাতে সামলে নিচ্ছে। তাছাড়া তিনি আয়াত্রীদের সবগুলো ব্যাপার জানে। মাহি প্রথমে একটু আধটু বলেছিল, পরবর্তীতে মিথিলা সবটা বলেছিল। তাই আয়াত্রীকে একসাথে দেখা নিয়েও কোনো সমস্যা নেই। আয়াত্রী শাড়ি পরে দু চোখে গাঢ় কাজল দিল। মিথিলা চুল আঁচড়ে খোপা করে দিয়েছে। অতঃপর একটা ডার্ক শেডের লিপস্টিক এগিয়ে দিয়ে বলল, এটা পড়বি আয়ু? আয়াত্রী চোখ মুখ কুচকে ফেলল। মিথিলা মিটিমিটি হাসছে। আয়াত্রী দীর্ঘশ্বাস ফেলে বলল, বল ভাই, যা বলার বলে নে, সময় আমারও আসবে। দুপুর গড়িয়ে বিকেলের যাত্রা। আয়াত্রী খোলা চুলে দাঁড়িয়ে আছে। তার শাড়ির আঁচল উঠছে, সাথে তাল মিলিয়ে চুলে এফোর এফোর হয়ে উঠছে। তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, তারা অবাধ্য।
সব সামলে উঠতে আয়ত্রী হিমশিম খাচ্ছে। আঁচল আর চুল ঠিক করতে গিয়ে তার হাতের চুড়িগুলো টুংটাং শব্দ তুলছে। আয়াতের গলা ক্রমশ শুকিয়ে এলো। তার ভীষণ হাঁসফাঁস লাগছে। সোজা নিচে নেমে গেল আয়াত। আয়ত্রীকে এখন সর্বনাশা লাগছে। আরও কিছু মুহূর্তে এইভাবে থাকলে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে সে। আয়াতের এরূপ হুট করে চলে যাওয়ার কিছুই বুঝল না আয়ত্রী। সে এক হাতে চুল খোপা করে নিয়ে আঁচল কোমরে গুজে ফেলল। ছাদের কোণে দাঁড়িয়ে আয়াতের ফিরে আসার অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ সময় পর আয়াত ফিরে এলো। মানুষের নিজের সর্বনাশ বরাবরই পছন্দ, আয়াতেরও তাই। সে জেনে শুনে নিজের সর্বনাশ ডাকতে আবার চোখাট পেরিয়েছে। এভাবে আয়ত্রীকে দেখে আয়াত ভরকালো। হাত মুঠো করে নিয়ে হাতে থাকা ঠান্ডা পানির বোতলে চুমুক দিল। আয়ত্রী আয়াতকে দেখে এগিয়ে এলো। আয়াত এক হাত জড়িয়ে ধরে এতগুলো দিনের জমানো কথাগুলো বলতে শুরু করলো। একটা সময় পর লক্ষ্য করলো আয়াতের হাত কিছুটা কাঁপছে। আয়ত্রীর ভ্রুজোড়া আপনা আপনি কুঞ্চিত হলো। আয়াতের কপালে হাত দিয়ে বলল, আপনার কি জ্বর এসেছে? আয়াত আয়ত্রীর বোকামি দেখে শব্দ করে নিঃশ্বাস ফেলল। অন্য সময় আয়ত্রী কাছে আসতে চাইতো না। আজ আয়াত পালাতে চাইছে, তাই আয়ত্রী আরও সন্নিকটে এগোচ্ছে। আয়াতকে এভাবে নিঃশ্বাস ফেলতে দেখে আয়ত্রী বিচলিত হয়ে গেল। গালে হাত দিয়ে জ্বর চেক করলো। আয়াত কাঁপা কাঁপা হাতে আয়ত্রীর হাত স্পর্শ করল। অতঃপর আয়ত্রীর হাত বুকের বাঁ পাশে রেখে বলল, জ্বর নয়, ঝড় উঠেছে ঠিক এইখানটাতে। এক সর্বগ্রাসী আমায় গ্রাস করেছে, ক্রমশ বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আয়ত্রী এতক্ষণে নিজের ভুল বুঝতে পারল। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। বেশ কিছু সময় এভাবে কাটার পর আয়াত আয়ত্রীকে নিজের দিকে ফিরিয়ে নিল। আয়ত্রী অনুভব করছে তার গলায় আয়াত কিছু একটা পরিয়ে দিচ্ছে। তার দেখতে ইচ্ছে করলেও উপায় নেই, তাকে আড়ষ্টতা ঘিরে আছে। হুমায়রা শুকনো মুখে বসে আছে। সন্ধ্যার আগে নওশাদ তাকে মিথিলাদের বাসায় দিয়ে গিয়েছে। আজকে আয়ত্রীর সাথে হুমায়রাও মিথিলাদের বাসায় থাকবে। মিথিলা ঘুমানোর জন্য বিছানা প্রস্তুত করছে। আয়ত্রীর এখনও ছুটি হয়নি। আয়াত এতটা বউ পাগল মানুষ তা মিথিলা এতদিন জানতো না। আজকে তার উদাহরণ সমেত প্রমাণ প্রকারভেদ পেয়ে গেল। আচমকা আয়ত্রী হুড়মুড় করে রুমে প্রবেশ করে দরজা আটকে দিতে চাইল, কিন্তু আয়াত তাতে বাধা প্রদান করে। তার বাহু, তার মুখ দৃশ্যমান হলো। আয়াতকে দেখে মনে হচ্ছে সে মহাবিরক্ত। আয়ত্রী মুখ ভেঙচে বলল, কেটে পড়ুন, ঘুমাবো। কথা শেষ করে নাও। হচ্ছে না, দূর হন। দূর হচ্ছি, এর হিসেব নেব। তুমি ভাবতেও পারবে না কতটা ভয়ঙ্কর রকমের হবে। আরে খুব ভয় পাই, আসতে পারেন। দেখা যাক। লোকটা ঠোঁট প্রসারিত হলে যে গর্তের সৃষ্টি হয় তাতে আয়ত্রী বরাবর মুগ্ধ হলেও এবারে আয়ত্রীর গলা শুকিয়ে গেল যেন। মিথিলা মিটিমিটি হেসে বলল, ভাইয়া কি তোর সাথে ঘুমাতে চাইছে? এতক্ষণে যে হুমায়রা রানী ক্ষেত্রের মতো ঝিমুচ্ছিল সে এক লাফে উঠে বসল। আয়ত্রী অবিশ্বাস্য কণ্ঠে বলল, হপ, কি বলিস? ইটস সিম্পল ব্রো, বউ তুই ভাইয়ার। তোর কি এগুলো শুনে পাওয়ার চলে এসছে? যা নটি গার্ল। মিথিলা এক লাফে ওদের কাছে চলে এলো। আয়ত্রী আর হুমায়রা ফ্লোরে বসে। মিথিলা বিছানায় মাথা ঝুলিয়ে রেখে বলল, বল এইবার তোদের কার কি হয়েছে? আমার নতুন কিছুই হয়নি। উনি এক জায়গায় ঘুরতে যেতে বলতেছে, কোনো ঘুমানো কথাবার্তা না। ভাই ওই কেমনে কয় ঘুমানো না? এমনি না করলে বিশ্বাস করবি না যে। তোমার কি খবর? অরে হ্যাঁ বলছি। জো সুমা বলেছ আমার বিয়ে করবে। হুমায়রার বাচ্চাদের নাই বলার ভঙ্গি দেখে আয়ত্রী মিথিলা হেসে কড়াকড়ি খাচ্ছে। আয়ত্রী নিজেকে কন্ট্রোল করে জিজ্ঞেস করলো, এমনিতে কেমন লাগছে? অনেক ভালো। মিথিলা গালে হাত দিয়ে বলে উঠতেই হুমায়রা লজ্জায় আয়ত্রীর পেছনে লুকিয়ে পড়ল। নওশাদ কলেজ থেকে বের হতেই শুকনো মুখে আয়ত্রী, মিথিলা আর শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। নওশাদ হেসে বলল, তোরা এভাবে দাঁড়িয়ে আছিস যে? তোর না গেলে হয় না? আমি এখানে স্বাভাবিক থাকতে পারবো না। হয় ওর সাথে কোনো সম্পর্কে জড়িয়ে যাব, কিংবা যাই হোক বাদ দে। আমি ভীষণ একা হয়ে যাব রে। যাই আয়ু, ভালো থাকবে কেমন? তোর কথা সবসময় মনে থাকবে। আমাদের কি আর দেখা হবে না? হবে, অবশ্যই হবে। এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। মেডিকেল কিংবা বুয়েটের ভালো খবর পাওয়ার সাথে সাথেই তোকে নক দেব। ভালো তো অবশ্যই হবে, তবুও সবকিছুতে একটা নেগেটিভ চান্স আছে, যদি না হয়। আরে হবে হবে, ভাইয়ার কাছ থেকে আপডেট পাবি। আয়ত্রী নওশাদের দিকে একটা বই এগিয়ে দিল।
নওশাদ হেসে মিথিলাকে বিদায় জানালো। মিথিলা ও নওশাদকে একটা বই উপহার দিল স্মৃতিস্বরূপ। অল্প কিছুক্ষণের মধ্যেই ঝুমু, তিশা, সুমাইয়া, ইতু চলে এলো। নওশাদ একে একে সবার কাছ থেকে বিদায় নিল। এখানে সবাই উপস্থিত হুমায়রা ছাড়া। নওশাদ আর শাওন আগে আগে চলল, মিথিলা আয়াত্রী পেছন পেছন। কিছু দূরেই আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, তার সাথে হুমায়রা দাঁড়িয়ে হয়তো কথা বলছে। নওশাদ তাদের বরাবরই থামলো। হুমায়রার সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। কেঁদে কেটে মেয়েটার চোখ মুখ ফুলে গেছে। নওশাদ ঈদের একদিন পর তার পরিবার নিয়ে হুমায়রাদের বাসায় গিয়েছিল। হুমায়রার বাবা বিষয়টা আমলে নিয়েছিলেন। তার নওশাদের চিন্তা ভাবনা পছন্দ হয়েছিল। বাদ সাধল হুমায়রার মহাজ্ঞানী সাকিব ভাইয়া। জানালো নওশাদের একটা সঠিক স্থানে অধিষ্ঠিত করে আসতে হবে। ততদিনে হুমায়রাও পড়ালেখা করবে। তারা নওশাদের আসার আগ অবধি অপেক্ষা করবে, অন্য কারোর সাথে বিয়ের সম্বন্ধ করবে না। এরপরও আরও ভাবতে বলা হলো। পরিশেষে সিদ্ধান্ত একই জানালো হুমায়রার পরিবার। নওশাদ এরপরেই ঝটপট সিদ্ধান্ত নিল সে ঢাকা চলে যাবে। তারা এবার দ্বিতীয় বর্ষে আছে, তাই শুধু এসে পরীক্ষাটা দিয়ে যাবে, ব্যাস। এখানে সে কোনোভাবেই থাকতে পারবে না, তা না হলে প্রতিটা মুহূর্ত দম বন্ধ হয়ে আসবে তার। নওশাদ কোমল স্বরে ডাকলো, হুমায়রা যাচ্ছি। হ্যাঁ। হুমায়রা মাথা নাড়ল। নওশাদ থমথমে কণ্ঠে শুধালো, কিছুই বলার নাই। এটুকুই যেন যথেষ্ট ছিল হুমায়রার বাঁধ ভাঙা কান্নার জন্য। বেশ কিছু সময় নিয়ে নিজেকে সামলে সে মাথা উঠিয়ে নওশাদের দিকে তাকালো। জলে টয়টম্বুর মায়াময় আঁখিদ্বয়ের দিকে তাকানোর সামর্থ্য বোধহয় নওশাদের নেই। সে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। হুমায়রা ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল। ধরা গলায় বলল, না গেলে হতো না? এখানে যে আমি এত দূরত্ব নিয়ে থাকতে পারবো না, পুরো ছাই হয়ে যাব, বিশ্বাস করো। হুমায়রা মুখে হাত চেপে কেঁদে ফেলল। নওশাদ বোধহয় সব নিষেধাজ্ঞা ভঙ্গ করে হুমায়রার হাত ধরল। ওর চোখের পানি আঙ্গুলের ডগা দিয়ে মুছিয়ে দিল। পরম যত্নে মাথায় হাত রেখে বলল, অবশ্যই ভালো থাকবে, আমার জন্য ভালো থাকতে হবে। আমি খুব শীঘ্রই আসব, তোমাকে নিয়েও যাব। ক্ষণিকের বিরহে যদি ভালো কিছু পাওয়া যায় তবে তাই স্নেহ। হুমায়রা অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া কিচ্ছুটি বলতে পারল না। নওশাদ হুমায়রার হাতের মুঠোইকে একটি চিকুট দিল, অতঃপর একগাল হেসে বলল, তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার নেই, এই ভয় পেতে হবে না। আমাকে ছাড়া যেন তোমার একটি দিনও পরিপূর্ণ না কাটে। সব কষ্ট নিমেষেই করে আমি অদৃষ্ট ফিরে আসছি। বলেই হাঁটা দিল, আর একটিবারও তাকালো না। আয়াত্রী, মিথিলা হুমায়রার পিছু চলল। বেচারাকে সান্ত্বনা দেওয়া প্রয়োজন। নওশাদ আর শাওন একে অপরকে জড়িয়ে ধরে আছে দীর্ঘ সময়। ছেলেদের বোধহয় কান্না মানায় না, তবুও খুব গোপনে এরা এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল। সবসময় ঝগড়া মারামারি করে বেড়ালেও দিন শেষে একজন ছাড়া আরেকজনের চলতো না। নওশাদ শাওনের পিঠ চাপড়ে বলল, সিল বেটা, তোর সাথে কম্পিটিশন দেওয়ার মতো কেউ থাকবে না। শত্রু হোক বা মিত্র, আমার তো ওই একজনই ছিল। আরে দূরে যাচ্ছি বলে কি আর থাকতে পারবো না? আমাকে সত্যি একা করে দিলি। যাচ্ছি, ভালো থাকিস, আবারও দেখা হবে সুন্দর একটা দিনে। আর সম্পর্কটা পারলে দূরত্বপূর্ণ নেওয়ার চেষ্টা করিস। শাওন শুধু মাথা নাড়ল। নওশাদ আয়াতের সাথে কথা বলে বিদায় নিল। শাওনের হয়তো নওশাদকে আরও কিছুটা পথ এগিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তার মোটেও এমন কিছু করতে ইচ্ছে করলো না। সে হাঁটার জন্য জোর পারছে না, এক জায়গায় থম মেরে বসে থাকতে ইচ্ছে করছে। আয়াত শাওনের দিকে এগিয়ে বলল, মন খারাপ করার কিছু নেই। সত্যিকারের বন্ধুরা দূরত্ব বাড়লেও হারায় না। আমাদের তন্ময়কে চেনো? শাওন মাথা নেড়ে জানালো যে চেনে। আয়াত ফের বলল, ও 7 বছর বয়সে দেশ ছেড়েছে, আবার এসেছে 17 বছর বয়স হওয়ার পর। আমরা ভুলে গিয়েছি? ভুলিনি, তোমাদেরও তেমনই হবে। আয়াতের একটু আধটু কথায় শাওনের মন ভালো হলেও কোথাও যেন শূন্যতা রয়ে গেল। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটতে হাঁটতে অনুভব করলো সে একা। পাশের পদধ্বনি কানে লেগে আছে, কিন্তু মানুষটা নেই। হুমায়রা চোখে মুখে পানি দিচ্ছে। আয়াত্রী তার কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করিস না, ও বললো তো যে তোর কাছেই ফিরবে জন্য। হ্যাঁ, এখন শুধু কষ্ট করে একটু অপেক্ষা করো। হ্যাঁ রে, এখন অপেক্ষা করব, আশা নিয়ে স্বপ্ন বুনবো। কিন্তু দিন শেষে যদি আমরা একসাথে না হতে পারি, তখন তখন কি হবে? আয়াত্রী, মিথিলা দুজনেই চুপসে গেল। সত্যিই তো। হুমায়রা কাতর কণ্ঠে বলল, শেষ সময় এসে এই আবেগ জড়ানো বোধ হয় পারতাম। হুমা এত বেশি
আমি কিছুক্ষণ একা থাকবো, যাই রে। বলেই হাঁটা দিল। মিথিলা অসহায় চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলে উঠল, সাক্ষর দোষ সব সব। ছাগলের মতো চিল্লাইস না। ভাইয়া আসছে, যা, তোর সাথে না রাগ রাগ ভাঙাতে যা। আয়াত্রী মাথা নাড়ল। মিথিলা ফের বলল, হোমার বোধহয় বেশি কষ্ট হচ্ছে। আমি তো ঠিক বুঝতে পারছি না, যেহেতু এখনো প্রেমে পড়িনি। সাকিব ভাইয়া, আরে বেডি, ওর কথা কইতে না করছিলাম। ওরে আমার ভাল লাগতো, প্রেম না প্রেম না। এখন তো ভিরেন সালারে ভালো লাগে না সাকু। আয়াত্রী কপাল চাপড়ালো। ততক্ষণে আয়াত তার দিকে এসে গিয়েছে। আয়াত্রী বুঝতে পারছে না কি বলা কিংবা করা উচিত, তাই সে বোকার মতো হে হে করে হেসে উঠল। আয়াত ভ্রুকুচকে প্রশ্ন করল, কি? আয়াত্রী বিচলিত কণ্ঠে উত্তর দিল, কিছু না। আয়াত বলল, ওহ। আয়াতের এই ছোট্ট ও খানা আয়াত্রী মন খারাপ করে দিল। সেদিন থেকে ধরে এই লোক তার সাথে কথা বলছে না। এই দুঃখে আয়াত্রী খাওয়া দাওয়ায় অনিয়ম করেছে। কেঁদে গা ভাসিয়েছে জেনেও কিভাবে উনি এতটা নির্লিপ্ত আছেন। আয়াত্রী খারাপ লাগা তরতর করে বাড়তে লাগলো। মনে হলো কখনো দেখা গেল তার রাগ উঠেছে। এর মাঝে আয়াত্রী মরে গেলেও সে তার রাগের রেশ ধরে নির্লিপ্তই থাকবে। আয়াত্রীর কান্না পেয়ে যাচ্ছে। সে আচ্ছা বলে প্রস্থান করার জন্য পা বাড়াতেই আয়াত তার হাত শক্ত করে ধরে ফেলল। কপট রাগ নিয়ে বলল, রেগে আছি আমি, অথচ জেদ দেখাচ্ছ তুমি। আয়াত্রী প্রতিউত্তর করল না। আয়াত আয়াত্রীর হাত ধরে টেনে নিয়ে গেল। আয়াত ড্রাইভিং সিটে বসে বোতলে চুমুক দিল। আর চোখে আয়াত্রীর গতিবিধিও লক্ষ্য করছে কিছুটা। আয়াত্রী একটা একটা করে হিজাবের পিন খুলছে। আয়াত বুঝতে পারছে না মেয়েটি মূলত কি করতে চাইছে। আয়াত্রী হিজাব খুলে খোপায় বাঁধা চুলগুলো খুলে ফেলল। সিটের পেছন দিকে এলিয়ে দিয়ে চোখ বুঝলো। চুলগুলো এখনো ভেজা। বেশ কিছুক্ষণ পর ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। ভেজা চুল বেঁধেই কলেজে চলে এসেছিল। আয়াত্রী ভেজা চুল বেঁধে রাখতে পারে না, এতে তার মাথা ধরার বাতিক আছে। ফলস্বরূপ মাথায় ভীষণ যন্ত্রণা করছিল এতক্ষণে, তাই ঝটপট এই কাজটা করেছে। আয়াত এক দৃষ্টে আয়াত্রীকে পরখ করে চলেছে। আপাতত সিটে হেলান দিয়ে চোখ বুঝে আছে। কপালে দুই একটা ভাঁজ পড়েছে। মুখখানা আগের তুলনায় বেশ শুকিয়ে গেছে। কারণটা অবশ্য আয়াতের পুঙ্খানুপুঙ্খভাবে জানা না। এই কয়েকদিনে আয়াত্রী খাওয়া দাওয়ার ভীষণ অনিয়ম করেছে। আয়াতের ভীষণ অসহায় লাগছে। সে কি এর সাথে ভুলেও রাগ করতে পারবে না? রাগ করলেই এমন খাওয়া দাওয়া ছেড়ে দেবে? আজব। হিজাবের বন্ধন থেকে চুলগুলো কপাল থেকে গলা অবধি কেমন যেন লেপটে গেছে। আয়াত্রীর গলায় একটা প্লেন নেকলেসে গুটি গুটি কাজ করা, আর লকেটের পেছনে অ্যালফাবেটে আয়াত লেখা। ফ্রন্টের লকেটে কিছুটা স্টোনের কারুকার্য রয়েছে। সেদিন আয়াত্রীর গলায় সে নিজের হাতে এটা পরিয়ে দিয়েছিল। আশেপাশে খানিকটা লেপটে যাওয়া চুলের মাঝে লকেটটা ভালোই প্রতিপত্তি বিস্তার করছে। সূর্যের ক্ষীণ আলো ঠিকরে পড়ায় তার সোনালি আভা ছড়িয়ে প্রমাণ করছে এই মেয়ের আষ্টে পিষ্টে জড়িয়ে আছে একটি জাগতিক কিংবা আক্ষরিক শব্দ, আয়াত। এইসব ভেবে আয়াত নড়ে চড়ে বসল। তবে সে ভেবে পাচ্ছে না আয়াত্রী কিভাবে এখনো লকেট পরে আছে। বড় মা দেখেনি, হয়তো আজকে আসার সময়টাতে পড়েছে। আরও কিছু সময় কেটে গেল তার আয়াত্রীকে দেখতে দেখতেই। আয়াত্রী টুপ করে চোখ খুলতেই দেখলো আয়াত তার দিকে তাকিয়ে। সে চোখ ছোট ছোট করে বাইরে তাকালো। আয়াত গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়ল। এর মাঝেও আয়াত্রীকে আর চোখে লক্ষ্য করছে। কিছু বলার চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি। আয়াত নীরবতা ভেঙে বলে উঠল, কেউ কি আমার সাথে কথা বলবে না? আয়াত্রী মুখ ভেঙচি সরে গেল। আয়াত গাড়ি থামাতেই ভ্রু কুচকে ফেলল। আয়াত বিরক্তিতে উচ্চারণ করলো। আয়াত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি আমার উপর রীতিমতো অবিচার করছো আয়াত্রী। তা কিভাবে? এই যে তুমি আমার সাথে রাগ করো, অভিমানে কেঁদে ফেলো, আমি তোমার রাগ ভাঙাই, ভালোবাসি, কাছে টানি, চুমুও খাই, অথচ আমি রাগ করলে তুমি কিচ্ছু করো না। চুমু খাওয়া তো বেশ দূরের কথা, এটা অবিচার না বলো? আমি কি রাগ করতে পারবো না? আমার ইচ্ছে হয় না আমার প্রিয় মানুষ আমার অভিমান ভাঙাক? বলো। আয়াত্রী এবার বিচলিত হয়ে পড়ল। সত্যি তো, সে এমনটা ভেবে দেখেনি। ব্যাপারটা কেমন একপাক্ষিক হয়ে গেল না? সে কোথায় রাগ ভাঙাবে তা না করে কেঁদে কেটে শেষ। আয়াত আয়াত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে বুঝতে পারল কাজ হয়ে গেছে। এবার কিছুক্ষণ রাগ করে থাকার ভাঙ করল। আয়াত্রী আয়াতের হাতের মুঠোয় নিজের হাত রাখল। আয়াতের অধর দীর্ঘায়িত হলো। আয়াত্রী আয়াতের কাঁধে মাথা রেখে বলল, রাগ করুন, কিন্তু রাগ করে কথা বলা কমিয়ে দেবেন না প্লিজ। আমার দম বন্ধ হয়ে আসে। কেন? আমি না শুধু অসভ্য কথা বলি? তবে দম কেন বন্ধ হয়ে আসে?
এক মিনিট, তোমার আমার অসভ্য কথা শুনতে এতই ভালো লাগে? আয়াত্রী চোখ পাকিয়ে আয়াতের বাহুতে মুখ গুছল, বুক ভরে পরিচিত ঘ্রাণ নিয়ে বলল, আপনাকে ভীষণ ভালোবাসি, তাই খারাপ লাগে। আয়াত আহত হলো, ভীষণ আহত। এই তো বুকের দিকটাই জ্বালাপোড়া করছে, পরক্ষণেই ভালো লাগছে। সব ভালো লাগছে দুপুরের ওই শান্ত রোদ থেকে শুরু করে গাছের ডালে বসে ঝিমুতে থাকা কুকুরটাকেও। আয়াত্রী চেঁচিয়ে চেঁচিয়ে ফোনে কথা বলছে, বাদ বাকি সবাই ওর দিকে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে আছে। বিকেলের অলসতা কাটাতে তারা হাঁটতে এসেছিল তিতাস নদীর তীরে। তিতাসের কোল ঘেঁষেই যে তাদের প্রতিটি মুহূর্তের সূচনা। এর মাঝেই আয়াত্রীর ফোন এসেছিল। তন্ময় ফোন করেছে, আয়াত্রী লাউড স্পিকারে কথা বলছে। এতে করে সবাই বিরক্ত হওয়ার বদলতে উপভোগ করছে। এই তো আয়াত্রী চেঁচিয়ে বলল, তারপর ভাইয়া, তুমি তোমার ড্রিমস জব শুরু করতে যাচ্ছ, ট্রিট দিবা কবে? দিব, আগে বিয়েটা করে নেই। ও মা, বিয়ে করছো কবে, কোন সময়? শোন, পাত্রে ঠিক আছে, আপাতত সব ভালোই ঠিক হলে করে নিব। মা সামনের সপ্তাহে বাসায় আসছে। তন্ময়ের বিয়ের কথা একটা বিস্ফোরণ ঘটল। মিথিলা একবার তিশার দিকে তাকালো, তার দেখা দেখি সবাই তাকালো। আয়াত্রীও একবার তাকিয়ে ফের কথা বলতে শুরু করলো। ফুপি দেশে আসছে? হ্যাঁ বলতে পারিস, তোর সাথে দেখা করতে আসছে। আমার বিয়ে নিয়ে মা অতটা এক্সাইটেড না। দেখা গেল বিয়ে করে বউ নিয়ে হাজির হতাম, মা ভুরু কুচকে বলতো, তুই বিয়ে করেছিস তাহলে ভালোই, আয় ঘরে আয়। তুমি পারো বটে, এত রঞ্জিত করে বলো, না হেসে কি পারা যায়? হ্যাঁ, ভাইয়ের বিয়ে নিয়ে এখনই নসুর সহে প্ল্যান কইরা ফেল। পাশ থেকে আয়াতের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, ছোট বোনের সাথে এইভাবে বিয়ের কথা বলছো, লজ্জা লাগে না? এই কথা শুনে সবাই একটু হাসলো, ফের উতলা হয়ে রইল। সবাই জানে তন্ময় তিশাকে পছন্দ করে, তাহলে এখন কিসের বিয়ে করতে যাচ্ছে সে? তাছাড়া আয়াত্রীও কোনো রিয়েক্ট করছে না। ইতস্তত বোধ করে বলল, আসলে ১৯০ দুধ চায়ের ডেটে গিয়েছিল, আমরা বেশি ভাবছি। ওই ফুচকাও খাইছে? ফুসকা তো মোটেও না, ওনার কথাবার্তা ছিল অন্যরকম। এক কথা ইমপ্রেস করার পর্যায়ে পড়ার কথাবার্তা। আয়াত্রী ফোনের কথার জবাব না দিয়ে ওদের কথা শুনছিল। তখনই তন্ময় বলল, কিরে, কথা বলছিস না কেন? বিয়েটা এখনই করা লাগবে? কদিন পর হলে না হয় না? পরীক্ষা চলে এসছে তো। আরে এখন শুধু আকত হবে, সব আনুষ্ঠানিকতা তো বড় মামিকে কনভিন্স করার পর। তাহলে যে আমাদের আয়ু নসু মিস। আচ্ছা আচ্ছা, অতি শীঘ্রই তোর বান্ধবীকে ভাবি ঢাকার পায়তারা করে দিচ্ছি, তুই ননদ হয়ে যাবি। মোটেও না, আয়াত্রী তিশার বড় যা হবে। এই নিয়ে তন্ময় আর আয়াতের তর্ক লেগে গেল। আয়াত্রী টুপ করে ফোন কেটে দিল। বাকি সবাই হেসে কুটি কুটি। মিথিলা কপালে হাত রেখে বলল, আমি তন্ময় ভাইয়ার দলে। আমিও, আমাদের ঝাঁসি রানী লক্ষ্মীবাই ওরপে তিসু ভাবি। আয়াত্রী তিশার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আমি আপনার বড় যা ভাবি। দেখছিস ওই ত্রিবরের টানই টানছে, ভাইয়ের টান ভুলে গেছে। সবাই যে যার মতো কথা বলে চলল। তিশা সম্পূর্ণ নিশ্চুপ রইল। সে কি বলবে বা কি বলা উচিত বুঝতে পারল না। তবে তার বোধহয় দোটানাময় একটা অনুভূতি কাজ করছে। তন্ময় নামক মানুষটাকে নিয়ে এই মুহূর্তে তার সঠিক একটা অনুভূতি আসছে না। যা অনুভব হচ্ছে তা কেবলই মিশ্র অনুভূতি। আয়াত্রী একেবারে সাজগোজ করে তৈরি হয়ে আছে। আজকে তিশার আকত, সে অনুষ্ঠানেই যাওয়া হচ্ছে। তবে আজ নুসাইবা নয়, নিহাল যাচ্ছে। নিরুপমা আয়াত্রীর দিকে তাকিয়ে একটু অবাক হলো। তার মনে হচ্ছে আয়াত্রী নিজেকে বউ বউ সাজিয়ে তুলছে। পরক্ষণেই নিজের বোকা বোকা চিন্তা ভাবনার জন্য নিজেকে শুধরাচ্ছে। তবে তিশার আকদের কথা শুনে বারংবার মনে পড়ে যাচ্ছে আয়াত্রীও কারো স্ত্রী। নিজের জেদের কাছে হেরে গিয়ে প্রশ্ন উঠছে, সত্যি কি সে সঠিক কিছু করছে? একটা সম্পর্ক ভেঙে দিয়ে কি খুব ভালো করছে? কিন্তু একটা তিক্ত সত্য মাথা চাড়া দিয়ে উঠতেই তার চোয়াল ক্রমশ শক্ত হয়ে আসছে। নিরুপমা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যত কিছুই হোক না কেন দ্বিতীয়বার দ্বিতীয়বার এই ভুল কিছুতেই করবে না সে। তার মেয়েকে মোটেও ওই বাড়িতে দেবে না, মানে দেবে না। এইবার তার যে পন্থা অবলম্বন করতে হয় করবে। যদি প্রশ্ন ওঠে বিচ্ছেদের, তবে সঠিক সমাধানের জন্য তাই করবে। আয়াত্রীর মা মা ডাকে সম্বিত ফিরে পেল। দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণ থেকে কাজল নিয়ে আয়াত্রীর কপালে চুলের মাঝে ছোঁয়ালো। ব্যাপারটা এমন নয় যে সে নজর লাগাতে বাঁচাতে নজর টিকা দিচ্ছে। এই বিশ্বাসে উক্ত কাজখানা করে
বরং নিরুপমা এই কাজটি করে নিজস্ব অভ্যাস থেকে। সর্বপ্রথম এই অভ্যাস শুরু হয়েছিল আশরাফকে দিয়ে, অতঃপর নিদ্র। তাসরিফের জন্য কখনো এটা করা হয় না। মানুষটা নিতান্তই তার নজর লেগেও কারো অংশীদারিত্ব খাটাবে না। যার সাথে খাটার তার খেটেছে বহুকাল আগেই। তাসরিফ সাহেব আয়াত্রী আর নিহালকে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল। আয়াত্রী বাবার সাথে খুশি মনে যাচ্ছে। হুট করে আয়াত্রীর ফোনে রিং হতে লাগলো। আয়াত ফোন করেছে। বাবার সামনে ভীষণ দ্বিধা দ্বন্দ্ব নিয়ে ফোন রিসিভ করলো। নিজেই প্রথম বলে উঠল, হ্যাঁ ঝুমু বল। কি সব আবোল তাবোল শুরু করলে? ঝুমু নই, তোমার একমাত্র বর আমি। কি অদ্ভুত, নিজের বরের নাম্বারটুকু চেনো না? এই তো আমরা গাড়িতে। না না, একা না, বাবা নিয়ে আসছে। হ্যাঁ, বাবা আমার সাথেই আছে। ওহ, এই যাক দোস্ত, আমারই ভুল। আমার মনে রাখা উচিত ছিল আমার শ্বশুর বাবাজি ঠিক কতটা হিটলার। আর একটা উল্টাপাল্টা বলে না, থাপড়ে একবারে। হ্যাঁ বান্ধবী, আমি অবশ্যই তাকিয়ে থাকবো না। আমাকে মারবেন আপনি? না না, তা কেন হবে? আমি বরং বউয়ের কোমল হাতখানা মুঠোবন্ধি করে হাতে চুম্বন করে ফেলবো। রাখছি, দ্রুত চলে এসো। নেক্সট টাইম বান্ধবী বানাবা। বলেই আয়াত খট করে ফোন রেখে দিল। আয়াত্রী ঠোঁট উল্টে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করলো। তিশাদের বাড়ির সামনে পৌঁছে দিয়েই তাসরিফ সাহেব বিদায় নিলেন। আয়াত্রী আর নিহাল খানিকটা দূরে এগিয়ে যেতেই আয়াতদের পুরো গ্যাংকে দেখা গেল। আয়েশি এক দৌড়ে আয়াত্রীকে জড়িয়ে ধরলো, জোরে জোরেই বলতে লাগলো, আহা ভাবি গো, কতদিন পর দেখলাম তোমায়। অবশ্য সারাদিন তো ভাইকেই দেখো, আমাদের দেখার ফুরসত পাচ্ছ কই? আয়াত্রী চোখ মুখ কুচকে ফেললো। সবচেয়ে বড় কথা, এখানে নিহাল আছে। আর চোখে নিহালের দিকে তাকাতেই দেখা গেল সে বুকের উপর হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। একেবারেই বাবার মতো হয়েছে ভাবসাপও অনুর। মায়ের কাছ থেকে বাবাকে যে খোঁচা পেতে দেখা যায় তাতে বোঝা যায় তাদের বাবা বেশ হিস্ট্রি পোকা ছিল। নিহালটাও তাই হয়েছে। নিহাল গম্ভীর মুখে বলল, তুমি কি কম নাকি আয়েশি আপু? শুধু ভাবি ভাবি করছো, আর কারোর দিকে তাকানোর সময়টুকুও নেই। আসলেই আই, এ তো ভারী অন্যায়। তুই জানিস নিহাল তোর জন্য নিয়মিত জিম করে, তার প্রতিদান তুই এভাবে দিতে পারিস না। তা কিভাবে জিম করে ভাই? নিহালের চোখে মুখে গাম্ভীর্যটা ফুটে উঠেছে। সে তাদের প্রকাণ্ড কাঁঠাল গাছের সাথে একটা নাইলনের রশি বেঁধে তার এক মাথায় একটা বস্তা, আরেক মাথায় একটা শক্ত কাঠের টুকরো বেঁধেছিল। বস্তায় বালি আর ইটের কণা ঢুকিয়ে রেখেছিল, তাই কাঠের টুকরোর সাহায্যে টেনে তুলত। আয়াত্রী এই ঘটনাটা প্রচার করে দিয়েছে। তখন পাশ থেকে আয়াস প্রশ্ন করলো, নুসাইবাকে আনলে না ভাবি? রেখে এসেছি, কারণ বিপদ আসার আগেই প্রতিরোধ করা ভালো। বিপদ? হ্যাঁ বিপদ বড়জন তো রেখে গিয়েছে, দেখছো না? ভাইয়ের নামে বদনাম রটাই, তাই আরেকজনকে সময় থাকতে আয়ত্তে আনছি। কথাই সবাই হেসে ফেলল। আয়াস আরাফ তাকে ধরাশায়ী করে নিয়ে গেল। আয়াত্রী দাঁড়িয়ে পড়ল। আয়াত ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি হয়েছে? আমার নার্ভাস লাগছে। কেন? সবাই দেখবে, সবাই বলবে, দেখ কত নির্লজ্জ মেয়ে, একেবারে বউ সেজে চলে এসেছে। আয়াত আয়াত্রীর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে তার হাত ধরে হাঁটা দিল। আয়াত্রী একটু থেমে বলে উঠল, আরে আমার একটা মেন্টালি প্রিপারেশন প্রয়োজন ছিল তো। আয়াত তাতে কান দিল না। আয়াত্রীকে নিয়ে ধূপ করে ঘরে প্রবেশ করলো। আয়াত নরম স্বরে বলল, আসসালামু আলাইকুম। আয়াত্রী মিনমিনে কণ্ঠে সালাম দিল। সবাই সালামের জবাব দিতেই সে আয়াতের পিছু হতে মাথা বের করে একটুখানি তাকিয়ে ফিরে লুকিয়ে পড়ল যেন। দুজন ব্যতিক্রম বাদ বাকি সবাই মুখ টিপে হাসলো। আয়াতের বাবা আজাদ সাহেব বললেন, ডাকলেন আয়ুকে। আয়াত্রী চুপচাপ বসে পড়ল। তার পাশেই তন্ময়ের মা আফিফা বসা। সে আয়াত্রীর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আয়াত্রী এর দরুন ভরকে গেল। বিচলিত কণ্ঠে সালাম দিল। আয়াত আফিফার দিকে এগিয়ে বলল, তাশরিফ চাচুর মেয়েও। আফিফা আজলা পুরে আয়াত্রীর মুখমণ্ডল হাতের মুঠোয় নিল। সম্মোহিত কণ্ঠে প্রশ্ন করল, তাহিয়া, তোমার নাম তাই না মা? আয়াত্রী মাথা নাড়ল। আফিফা ভাইজিকে জড়িয়ে ধরল। কত বছরের জ্বলন্ত অগ্নি প্রশমন করছে। আফিফা ধরে আসা কণ্ঠে বলল, আশিফ ভাইয়া আগেই বলেছিলেন তার মেয়ে হলে নাম রাখবেন তাহিয়া।
একটা আবেগঘন মুহূর্ত। আয়েশি এসে মাঝে বসে পড়ল, কপট রাগ দেখিয়ে বলল, আহা, হচ্ছে না, আমাকে ভুলে যাচ্ছে না কি? হুম হুম। আয়াত নিহালকে এগিয়ে নিয়ে এলো, আফিফাকে দেখিয়ে বলল, ফুপি, এটা হচ্ছে তাশরিফ চাচ্চুর ছেলে। তাই? কি নাম তোমার বাবা? নিহাল। আফিফা কিছুক্ষণ ভ্রুকুচকে তাকালো, পরক্ষণেই চমৎকার হাসলো। তোমার কি 2 ভাই 2 বোনই? আরেকজন আছে, নুসাইবা নিহালের বড়। তাই? কোন ক্লাসে পড়ছো তোমরা? আমি এবার 10মে উঠবো, আর নুসাইবা আপু এসএসসি দেবে। কবে থেকে নিহাল নুসাইবাকে সম্মান দিয়ে কথা বলতে শুরু করেছে? আফিফা সবকিছু জানা সত্ত্বেও প্রশ্ন করছে। আয়াত্রী হেসে বলল। আজাদ সাহেব এবার শব্দ করে হেসে ফেলল। আফিফা বলল, ভাই, ওরা একেবারে তাশরিফ ভাইয়ের মতোই হয়েছে, তাই না? আজাদ সাহেব মাথা নাড়লেন। সবাই গল্পে মশগুল হলো। আয়া তার চোখে আশরাফের দিকে তাকালো। কেমন অনুভূতি শূন্য হয়ে বসে আছে, দৃষ্টি তার করুণ। জীবিত থাকা অবস্থাতেও অন্য কারো পরিচয়ে নিজের সন্তানের পরিচিত হওয়ার ব্যাপারটা কোনো পিতাই মেনে নিতে পারবে না, কিন্তু তাকে নিতে হচ্ছে একমাত্র তাদের নিজের কারণেই। আয়াত ক্রূর হাসল, আশরাফের দিকে এগিয়ে গেল, খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, টু বি স্ট্রং মিস্টার আশরাফ, সামনে আরো অনেক কিছু বাকি আছে। খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে বলল। আশরাফ অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকালো। নীলে ঝাঁঝালো দৃষ্টি, কিন্তু আয়াতের কিছুই তোয়াক্কা করে না। তন্ময় এতক্ষণে চুপ ছিল, যদিও চুপ থাকার মানুষ না, তবুও আজ সে বর। বেশি লম্বচম্প করলে দেখা গেল কনে পক্ষ বলবে আপনারা আসতে পারুন, মেয়ে আমরা দেব না। তন্ময় অনুপম হতে চাইনি, তাই এতখানি ভদ্রতা। সে ভদ্রতা ভেঙে বলল, আয়ু, তোর বাবা ফোন দিয়েছে। সত্যি ফোন এসেছিল কিনা জানা গেল না, তবে তন্ময় আয়াতের মুখে বিজয়ের হাসি দেখা গেল। মিথিলা মুখ ভেঙচে বলল, বলছিলাম কি, পাত্রের বড় ভাবি ওরফে বোন একটু এদিকটাই আসুন। আরে ভাবি, যাও তো, বড় জানা তুমি, কত দায়িত্ব, অথচ বসে বসে গপ্প করছো। কথাটা শুনে তাহেরা বেগম হেসে ফেলল। আয়াত্রী আর আয়েশি মিথিলার সাথে করে ভেতরে প্রবেশ করলো, যেখানটায় তিশা বসে। যাওয়ার আগে তন্ময় বলল, আমার বউটাকে সুন্দর করে সাজাস কেমন? তিশার বাবা মা জানলেও আত্মীয় স্বজন কেউ জানে না তন্ময় যে আয়াত্রীর ভাই হয়। গ্রামগঞ্জের মানুষজন অন্য কথা রটাতে সময় নেবে না। তাছাড়া আয়াত বিয়ের প্রস্তাব অন্য 8-10টা সম্বন্ধের ন্যায় পাঠিয়েছে। আয়াত্রী রুমে প্রবেশ করতেই সবাই একসঙ্গে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবিনা। এই তিশা, ওট ওট, সালাম কর, তোর বড় যা এসেছে। আয়াত্রী লজ্জা পেল না, কিংবা অন্যরকম প্রতিক্রিয়াও দেখালো না, কারণ এমন কিছু করলেই এরা পেয়ে বসবে। তাই কপালে হাত ঠেকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান সাহেবেরা? বুকে বড় জ্বালা। আয়েশি এতক্ষণে সবার সাথে কুশলাদি বিনিময় করে ফেলেছে। সুমাইয়ার কথা শুনে সে প্রশ্ন করল, কিসের জ্বালা বেআইন সাহেব? নয়া প্রেমের নাকি? আরে আর কইন না গো, আমার সব বান্ধবীরা একে একে দুইয়া হইয়া যাইতেছে, আর আমি এক অভাগা, আমার একটা মানুষও হইল না। সুমাইয়ার আফসোসের কথা শুনে আয়েশিও তাল মেলালো, মাথায় হাত বুলিয়ে বলে উঠল, আহারে থাক, কাঁদেন না বেআইন, আমিও আপনার দলের। সবাই মিলে হাস্যরসাত্মক কথাবার্তায় মশগুল হয়ে পড়ল। মিথিলা কয়েকবার একটু বলেছিল আমার এই বিয়ে হচ্ছে না রে। হুমায়রা হুঙ্কার ছেড়ে দিয়ে বলল, আমি কিছুক্ষণ একা থাকবো, যাই রে, তোরে বিয়া করতে কয় নাই, তুই নিজেই তো রাজি হস না। আইসে, আমি এই ভিলেনের বিয়ে করবো না, তোর ভাই একটা ভিলেন, ওর জন্য আমাদের নওশাদ এখন নয়। নওশাদের কথা উঠতেই হুমায়রা চুপসে গেল। নওশাদ গিয়েছে আজ অনেক দিন, এর মধ্যে তাদের একটা পরীক্ষা হয়েছিল। নওশাদ পরীক্ষা দিয়ে চলে গেছে, কিন্তু হুমায়রার সাথে দেখা করেনি। এই নিয়ে হুমায়রার রাজ্যে মন খারাপ। মিথিলার মতে ঠিকই আছে, যখন দুই পরিবারের কথা হয়েছিল তখন কেন হুমায়রা নওশাদের হয়ে কিচ্ছু বলেনি। সে যাই হোক, এত ব্যস্ত শাওনের সাথে ফোন আলাপে। যদি সে কিছুক্ষণ পর হাজির হবে, তিশা দাওয়াত করেছে, তবুও বাসায় বড় ভাই থাকায় ফোন হাতে পায় না, সুতরাং কোনো সুযোগও পায় না। আজকে পেয়েছে, হাতছাড়া করতে চাইছে না।
দেখতে দেখতে তিশার আকত সম্পূর্ণ হয়ে গেল। তিশা কি বলবে বুঝতে পারছে না। তার মূলত এখনো মনে হচ্ছে না সত্যিই তার বিয়ে হয়ে গেছে। এই নিয়ে বান্ধবীরা এক গাদা পচানি দিয়েছে, তবুও সে খুঁজেই পাচ্ছে না একটা মানুষ কী কারণে তাকে এতটা ভালোবেসে ফেললো। সে যাই হোক, তিশা খুশি। সে বোধহয় এই মানুষটাকেই চেয়েছিল কোনো একদিন। আয়াত আয়ত্রীর মাথায় টোকা দিয়ে বলল, দেখলা, ওরা বিয়েও করে ফেললো। আপনি বিয়ে করেছেন কয়দিন পর? 2 বছর হবে। কি বলছেন? বিয়ে করে কি লাভ? আমি বিবাহিত ব্যাচেলর হয়েই আছি। আয়াত্রী আয়াতের দিকে এক পলক তাকিয়ে সরে গেল। তন্ময় তখন মহা আনন্দের সহিত দাঁত কেলাচ্ছে। এখন আর ভদ্র সেজে থাকার বাধ্যবাধকতা নেই। সে অলরেডি বউ পেয়ে গেছে। কিন্তু আয়াতের অবস্থা শোচনীয়। ছোট্টবেলায় জায়ান আর তন্ময়ের থেকে সব দিক দিয়ে এগিয়ে ছিল। বিয়েও ওদের আগেই করেছে। তবে বিয়ে করেছে যা বাদ, বাকি কিচ্ছুতেই গইনি। এমন শাশুড়ি থাকলে এই জীবনেও এগোনো লাগবে না। আয়াত মনে মনে দোয়া করলো, খোদা আমার শাশুড়ি ওরফে বড় মায়ের মনে রহমত নাজিল করো, রহমত। তন্ময় তিশার সম্পর্কটা এখন বেশ স্বাভাবিক হয়ে এসেছে। দুজনের মধ্যকার দূরত্বও কমেছে। হতেই হবে, দিন তো আর কম গড়ায়নি। তাই তন্ময় অফিসে ছুটি ম্যানেজ করে গ্রামে যাওয়ার চিন্তা ভাবনা করছে। সাথে করে আয়াতকে নিয়ে গেলে বউ পাগল টাইপ পছানি থেকে বাঁচা যেতে পারে। তাই আয়াতকে সমানতালে উসকে চলেছে। আয়াত ল্যাপটপে কিছু একটা কাজ করছিল বোধ হয়। তন্ময়ের এক টানা ঘ্যানের জন্য বেচারা বাধ্য হয়ে ল্যাপটপ রাখলো। কিছুক্ষণ ভেবে বলল, ফাইন, আমরা যাচ্ছি, তবে কালকে এশার নামাজ পরেই রওনা দেব। তন্ময় খুশি হলো, তা দেখিয়ে হেসে ফেলল। আয়াত বিরক্তি নিয়ে বলল, এখন ফকার ফার হ শালা। হ্যাঁ, শালাই হই তোর। আয়াত তপ্ত শ্বাস ফেলল। এই ছেলের সাথে পেরে ওঠেনি কোনো কালেই। তখনই আয়াতের ফোনে রিং হলো। আয়াত ফোন রিসিভ করে ব্যস্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ জায়ান শুনছি। কি সিরিয়াসলি? যাক, আলহামদুলিল্লাহ, চাচ্চু হয়ে যাচ্ছি। তন্ময় টেনে ফোন নিল। দুজনেই টানা হিস্ট্রা করতে করতে ফোন কেটেও গেল। আয়াত ফোন বিছানায় ছুঁড়ে দিয়ে শুয়ে পড়ল। তন্ময় আয়াতের পেটে গুঁতো দিয়ে বলল, ওই দিনকার পোলা বাপ হইয়া গেল। তো জীবনে কি করেছিস আয়াত? ওর থেকে পরীক্ষায় ভালো মার্কস পেয়ে কি লাভ হয়েছে? হক কথা বলেছিস। পরশু বিয়ের 2 বছর হবে। সত্যি? হ্যাঁ রে ভাই। তন্ময় হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে নিল। আয়াত যার পনায় বিরক্ত। তন্ময় আয়াতের জন্য দুঃখ প্রকাশ করে আরেক দফা হেসে বিদায় নিল। আয়াতের ফোন পেতেই আয়াত উঠে বসলো। প্রথমে কথা বলতে বেশ তেরামো করেছিল। পরবর্তীতে আয়াত্রীর চুপসে যাওয়া কণ্ঠস্বর শুনে নিজেকে সামলে নিল। আয়াত্রী ছোট্ট করে প্রশ্ন করল, আপনি কি আমার উপর রেগে? না তো। তাহলে এতক্ষণ যাবত এভাবে কথা বলছিলেন যে? আচ্ছা, আমার মিষ্টি বউটার সাথে রাগারাগি করার জন্য সরি। সে কি ভীষণ রাগ করে আছে? রাগ নেই। মানুষ একান্তই ব্যক্তিগত মানুষের সাথেই রাগ দেখায়, তাই রাগ করিনি আমি। আপনাকে যেন সেই দিনই পেয়েছিলাম, অথচ দেখুন 2 বছর হতে চলেছে। তাই? হ্যাঁ, প্রথম ভেবেছি দুর্ঘটনায়, পরে বুঝতে পারলাম মিষ্টি দুর্ঘটনা। তবে এর জন্য ভালো কিছু করে ভাগ্যদাতার কাছে শুকরিয়া আদায় করা যাক। কিভাবে? আজ রাতে সেহরি করে রোজা রাখো, এবং রাখবো। কবে কবে? আজকে আর কালকে। আচ্ছা আচ্ছা। এবার ঘুমিয়ে পড়ো লক্ষ্মী মেয়ের মতো। ভোর রাতে উঠতে হবে তো। আপনি তুলে দিন। আয়াত্রী রোজা রেখেছে শুনে নিরুপমা খুব একটা চমকায়নি, বরং কাজা হয়ে যাওয়া রোজাগুলো সময় সুযোগ মতো রেখে ফেলতে সে নিজেই শিখিয়েছে। সাইবাকে বরাবর একই কথা বলা হয়েছে। আয়াত্রী ইফতারের পর মাগরিবের নামাজ পড়েই বিছানায় পড়ল। আর ওঠার নাম গন্ধও নেই। নিরুপমার মতে বিছানার সাথে লেপ্টে আছে। হঠাৎ করে রোজার আঘাতে একটুখানি স্বভাব বিরোধী হয়ে গেছে। আয়াত্রীর ঘুম ভাঙল প্রায় রাত 12টার দিকে। কিছুক্ষণ ঝিমিয়ে খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হতেই ঘুম ঘুম ভাব পালালো। ঘুম উবে যেতেই সারাদিনের ঘটনা মনের মাঝে শান দিতে লাগলো। একটি দিন শেষ হয়ে গেল। আজ তাদের বিয়ের 2 বছর পূর্ণ হলো। কত শত স্মৃতি রোমন্থন করেও শেষ করা যাবে না। ইফতারের সময় দোয়া কবুলের সময়। আয়াত্রী দোয়া করেছে যে এই দিনটা তার জীবনে বারংবার ফিরে আসুক। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই মানুষটিই থাকুক, তাকে ভালোবেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করুক। আয়াত্রী ফোন হাতে নিয়ে আয়াতকে কল দিল। আয়াত ভীষণ আহ্লাদী স্বরে শুধালো, একটু শাড়ি পরবা? আয়াত্রী মাথা নাড়ল। আয়াত ফের বলে উঠল, খোপা করতে। আয়াত্রী দ্রুত গতিতে ফোন রাখলো। তার কাছে 2টি নতুন শাড়ি রয়েছে। আয়াত গত মাসেই তন্ময়কে দিয়ে পাঠিয়েছিল। এর মধ্যে একটা হ্যান্ড পেইন্টেড ফুলের
আর একটি কালো রঙের। আয়াত্রী বেশ কিছুক্ষণ ভেবে হ্যান্ড পেইন্ট শাড়িটাই পরলো। হালকা সেজে চুলগুলো খোপা করে নিল, গলায় কানে একটু জুয়েলারি ব্যবহার করলো। ব্যাস, এবারে শুধু আয়াতের ফোনের পালা। আয়াত্রীর অপেক্ষার অবসান ঘটিয়ে আয়াত মেসেজ দিল, তবে তা আয়াত্রীর হার্ট আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। আয়াত মেসেজ পাঠিয়েছে যে বাইরে এসো। আয়াত্রী চমকালো, ভরকালো। বাইরে মানে? আয়াত্রী মূলত জানতই না আয়াতের গ্রামে আসার কথা। সন্দিহান হয়ে জানালা খুলতেই দেখা পেল আয়াত দাঁড়িয়ে। আয়াত্রী নিঃশব্দে দ্রুততার সহিত বেরিয়ে এলো। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকতেই আয়াত এগিয়ে এসে তাকে আলিঙ্গন করে নিল। আয়াত আয়াত্রীর কানের কাছে মুখ নিয়ে বলল, একসাথে থাকার 2 বছর পূর্ণ হয়েছে বউ, সারা জীবন আমার সাথে থেকো। আয়াত্রী বেশ কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল। আয়াত পেছন ঘুরে আয়াত্রীর খোপায় একটা মালা জড়িয়ে দিল। ঘ্রাণ শুকে যা বুঝতে পারল বকুল ফুলের মালা হবে হয়তো। আয়াত্রী এবারে তার প্রশ্নের ছুরি নিয়ে বসলো। একের পর এক বলতে লাগলো, আপনি কখন এসেছেন? খেয়েছেন তো? শরীর খারাপ করছে না? রোজা রেখেছেন, একটু বিশ্রাম না নিয়ে ছুটেছেন আবার? আপনার কি কোনো ক্লান্তি নেই? থামো, একসাথে এতগুলো প্রশ্ন? কুল, আমি অ্যান্সার করছি, তবে একটাই জবাব, এক কথায় প্রকাশ আছে না, তেমন এক উত্তরে সব আনসার। আয়াত তপ্ত শ্বাস ফেলে আয়াত্রীর দিকে ফের তাকালো। আজকে আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, চারদিকে জ্যোৎস্নার স্রোত ঠিকরে পড়ছে, তাতে আয়াত্রীর মুখ আবছা দেখা যাচ্ছে। আয়াত আয়াত্রীকে এক টানে নিজের কাছে নিয়ে এলো। তার ছোট ছোট চুলগুলো যা কপালে আছড়ে পড়ছিল তা কানের কাছে গুজে দিয়ে বলল, শোনো, দীর্ঘদিন যাবৎ ক্লান্ত ছিলাম, কোথাও একটু প্রশান্তি খুঁজে পাচ্ছিলাম না। পরে মনে হলো আমার প্রশান্তি তো আখাইউরা রয়েছে, আর আমি তার থেকে বহু দূরে অবস্থান করছি, তাই ছুটে এলাম। আমার প্রশান্তি দরকার, আমি মেন্টালি জিরো হয়ে আছি আয়াত্রী। আয়াত্রী আয়াতের দিকে তাকিয়ে রইল, টু শব্দটিও করল না। আয়াত দুহাত প্রসারিত করে বলল, প্লিজ হোল্ড মি টাইটার। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সন্ধ্যায় হয়তো বৃষ্টি হয়েছিল। আয়াত্রী ঘুমানোর কারণে টের পায়নি। আয়াতের চুলের উপর ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা জমা হচ্ছে। আয়াত্রী হাত দিয়ে চুলগুলো ঝাঁকিয়ে দিল, মিয়ে যাওয়া কণ্ঠস্বরে বলল, এভাবে দাঁড়িয়ে থাকবেন? কেন, তোমার কি সমস্যা হচ্ছে? না না, বলছিলাম যে কোথাও। হ্যাঁ ঠিক, কোথাও যাওয়া উচিত, চলো যাই। কোথায় যাব? তিতাসের কাছে। বলেই আয়াত্রীকে নিয়ে হাঁটা দিল। আয়াত্রী কিচ্ছুটি বলার সুযোগও পেল না। আকাশে চৌদ্রিমা পূর্ণ মাত্রায় বিরাজ করছে। নদী তার স্মিত গতিতে বয়ে চলেছে। চারপাশে নিশাচর পাখিরা ডেকে চলেছে। থেকে থেকে কিছু জোনাকি পোকা আলো ছড়াচ্ছে। আয়াত্রী বুক ভরে নিঃশ্বাস নিল। ছোটবেলা থেকে তার আষ্টে পিষ্টে তিতাস নদীর ঘন ঘটা থাকলেও তিতাসের এই রূপটা দেখা হয়নি। জ্যোৎস্নার রাতে যেন তিতাসকে আয়াত্রী এক অন্য রূপে অবলোকন করল। এই নির্জনতা অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি করছে। ভালোও লাগছে, কিছুটা ভয়ও অনুভব হচ্ছে। আয়াত্রী ধীর গতিতে তার 2 হাত প্রসারিত করলো। আয়াত শুধু তন্ময় হয়ে দেখলো তার প্রেয়সীকে, তার মাতাল করা প্রাকৃতিকে নিয়ে যাওয়ার জন্য বোধহয় এটুকুই যথেষ্ট। আয়াত আয়াত্রীকে ফিসফিসিয়ে বলল, পূর্ব পরিকল্পনা করে আসলে নৌকা ভ্রমণ করা যেত। আয়াত্রী আয়াতের কথায় নদীর দিকে তাকালো। একটু ভয় ভয় লাগলেও মনে হচ্ছে বেশ অ্যাডভেঞ্চার টাইপ হবে। আয়াত ফের বলল, অন্য একদিন করা যেতে পারে। আয়াত্রী মাথা নাড়ল। কিছুটা দূরে আয়াতের গাড়ি। কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে বিধায় আশ্রয়ের জন্য গাড়ি রাখা হয়েছে। আশেপাশে কোথাও আচমকা একটা বিকট শব্দ হতেই আয়াত্রী চমকে আয়াতকে জড়িয়ে ধরল। ভয় পেয়েছে সে। ভয়ের মাত্রাও দারুণ। বুকের ভেতরটা এখনো ঠিপ ঠিপ করছে। আয়াত হাসল। মনে মনে শব্দ উৎপত্তি হওয়ার কারণটাকে ধন্যবাদ দিয়ে দিল। তুমি কাল আমার সাথে থাকছো। কিভাবে? মিথি ম্যানেজ করে নিবে। খালা হতে যাচ্ছে, এই খুশিতে আমাকেও একটা সুযোগ দিল। আপনি কি বলতে চাইছেন? চলো বাসায় যাই, আবার সেহরি করার জন্য উঠতে হবে। আমি কাল রোজা রাখতে পারবো না। কেন? আয়াত্রী কিছুক্ষণ চুপচাপ থেকে বোকার মতো হে হে করে হেসে উঠল। আয়াত ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরক্ষণেই তার চোয়াল শক্ত হয়ে এলো। তুমি কি আয়াত্রী, তোমার রেস্টের প্রয়োজন ছিল, আর আমার সাথে এভাবে চলে এলে? আমাকে তোমার আগে বলা উচিত ছিল না? বাদ দিন না, কিছু হয়নি তো। দেখুন ঠিক আছি আমি। মোটেও ঠিক নেই। তাছাড়া এখন তোমাকে নিয়ে রাতে এখানটায় আসা ঠিক হয়নি।
আর রে চিল, এমন একটা মুহূর্ত হাতছাড়া করতে চাইছিলাম না। তাছাড়া আমার বর আছে না। তোমার বরের আধ্যাত্মিক ক্ষমতা নেই যে জিন জাতির সাথে ফাইট করবে। আচ্ছা, আমি এখন বললে কি এত সুন্দর একটা মুহূর্ত পেতে পারতাম বলো? সময় আরও আসবে, তোমাকে সব সময় পাবো, তাই ক্ষতির আশঙ্কা নিয়ে কোনো মুহূর্ত চাই না। মাইন্ড ইট, এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আয়াত্রী লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ালো। বাড়ি প্রবেশ করার আগে প্রশ্ন করলো, আমি কি যাব? আয়াত কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ল। আয়াত্রী ঝটপট বাড়ি প্রবেশ করলো। তার দ্রুততার জন্য দেখতেও পেল না একজোড়া চোখ বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে। আয়াত্রীর বেশ বেলা করেই ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে মিথিলাকে দেখতে পেল। সে তাড়া দিয়ে বলল, দ্রুত কর। আয়াত্রী ঘুম ঘুম ভাব দূর হতে খাবার শেষ করে রেডি হয়ে গেল। কালো শাড়ি পরে আয়াত্রী বোরকা পরে নিল। নিরুপমা যাওয়ার আগে সম্পূর্ণ মৌনতা অবলম্বন করেছিল। ছোট্ট করে বলল দ্রুত ফিরে আসতে। আয়াত্রী লোহার প্রকাণ্ড গেট খুলে ভিতরে ঢুকতেই দেখল তন্ময় দাঁড়িয়ে। আয়াত্রীকে দেখে সে হাসি হাসি মুখে এগিয়ে এলো। আয়াত বোধহয় ছাদে ছিল। তন্ময় আয়াত্রীকে সোজা আয়াতের রুমে নিয়ে গেল। আয়াত্রী বোরকা খুলে শাড়ি ঠিকঠাক করে মাথায় কাপড় দিয়ে বেরিয়ে এলো। আয়াত ল্যাপটপে কাজ করছিল। তন্ময়কে উদ্যমে বেরিয়ে পড়ছে। আয়াত্রী এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। আয়াত আয়াত্রীকে দেখে থমকালো। কালো শাড়িতে আয়াত্রীকেই প্রথম দেখেছে। তন্ময় হাত ঘড়ি ঠিক করতে করতে বলল, আমি যাচ্ছি আয়ু, তোর জন্য কি আনবো? যা ইচ্ছে নিয়ে এসো। আরে বাবা বল তো। আরে বাবা, তোমার যা ইচ্ছে নিয়ে এসো তো। বলিয়ে আয়াত্রী কেন জানি রান্নাঘরের দিকে পা বাড়ালো। তন্ময় আয়াতের সামনে তুড়ি বাজিয়ে বলল, কিরে এমন থক হয়ে আছিস কেছে? কোথায় না তো। আমি যাচ্ছি। আচ্ছা, তেশাকে নিয়ে আসবো? নিয়ে আসিস, আয়াত্রী একা কি করবে? তুই আসিস না? আমি রোজা, বলদ। বলেই তন্ময়ের মাথায় টোকা দিল। তন্ময় কিছুক্ষণ চোখ পিটপিট করে তাকিয়ে রইল। পরক্ষণেই আয়াতের কথার পরিসর বুঝতে পেরে মুখ কুচকালো। বের করে বলল, মুখে একটু সামলা ভাই, বোন লাগে আমার। আয়াত্রী কিছুক্ষণ পর আজোলা ভর্তি শিউলি ফুল নিয়ে এলো। আয়াত চোখ তুলে তাকিয়ে শুকনো ঠোক গিলল। মেয়েটাকে ভীষণ সর্বনাশা লাগছে। আয়াত্রী হাত নাড়িয়ে বলল, সুন্দর না? হ্যাঁ সুন্দর। বড় মায়ের ডায়েরি পড়ছিলে না? ওখানে লেখা ছিল যে তোমার নামে একটা শিউলি ফুলের গাছ লাগানো হয়েছে। এটাই সেই গাছ। আরে উঠুন না, আমার সাথে বাইরে চলুন। যাও, আমি আসছি। আয়াত্রী চলে গেল শিউলি তলায়। গাছটা বিশালকার ধারণ করেছে। তাতে অজস্র ফুল ফুটে আছে। ফুল গাছের তলায় শিউলি ফুলে ফুলে ঢেকে আছে যেন সাদা কার্পেট। আয়াত্রীর মায়ের লেখার কথা মনে পড়ে গেল। আয়াত্রী সে অনুযায়ী ভাবার চেষ্টা করলো। আয়াত কিছুক্ষণ পর পৌঁছালো পকেটে হাত গুছে। আয়াতটির চোখ ছোট ছোট করে ছোট্ট নিদ্র ওরফে আয়াতকে কল্পনা করতে লাগলো। আয়াত হুট করে গাছ ঝাঁকাতেই ফুলের বৃষ্টির উড়ে যেতে লাগলো। আয়াত্রী দুই হাত প্রসারিত করে ঘুরতে লাগলো। ফলস্বরূপ কোমরে গুজে রাখা আঁচল ছাড়া পেয়ে গেল। কোপার বাঁধন হারা চুলগুলো বাতাসের ঝাপটা এলোমেলো হয়ে চারদিকে উড়ে বেড়াচ্ছে। গুটি কতক ফুল আয়াত্রীর শাড়ি এবং চুলের ভাঁজে আটকে গেছে। কিছুক্ষণ পর আয়াত্রী হাত পা ছড়িয়ে বসে পড়ল। আয়াতও বসে পড়ল। পকেট থেকে সুই সুতো বের করে মালা গাঁথতে শুরু করে দিল। বেশ কিছু সময় পর আয়াত আয়াত্রীর দুই হাতে পরম যত্নে ফুলের মালা পরিয়ে দিল। আয়াত্রীর আজলা থেকে ফুল নিয়ে তার এলোমেলো চুলে গেঁথে দিতেই অধিকাংশরাই রেশমি চুল গলে গড়িয়ে পড়ল। একটি কিংবা দুটি অবশিষ্ট রইল। বৃষ্টি স্নাতরত শিউলি ফুলে জড়াজড়ি করে আছে এক মায়াময়ী রমণী, যার দৃষ্টি, বাচন ভঙ্গি কিংবা খিলখিল হাসির শব্দ সবটাই আয়াতকে এলোমেলো করে দেয়। সে বারংবার খেই হারায় এই মায়াপুরীর প্রেমে। আয়াত আয়াত্রীর হাত মুঠোয় নিয়ে সম্মোহিত কণ্ঠে বলল, আমার মায়াপুরী।